কাপ মিশন বাংলাদেশে শেষ হলো আফগানিস্তানের বিপক্ষে এক হৃদয় বিদারক হার দিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই জোমন ইলেকট্রনিক্স, এসএসআইএম স্টিল ও এডিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি মাজারুদ্দিন এবং আমার সাথে আজ অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী ও সঙ্গীতশিল্পী আসিয়া ইসলাম দোলা। স্বাগত দুজনকে। ধন্যবাদ। শামীম ভাই, যেমনটি বলছিলাম, আবারও হতাশা, আবারও হৃদয় ভাঙার সেই শব্দ, আবারও মনে হয় যে আশা জাগিয়ে সেই আশা থেকে, সেই আকাশ থেকে আমাদের একদম মাটিতে ফেলে দেয়া। বাংলাদেশের লাস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের, আমরা একটা পর্যায়ে ভাবছিলাম সেমিফাইনালও যাওয়া যেতে পারে। ওভারঅল একটা হার্ট ব্রেকিং ডিফিট। কিভাবে দেখছেন খেলাটাকে? হার্ট ব্রেকিং কি? আমার কাছে হার্ট ব্রেকিং না, তো আমার তো মনে হয় যে একটা পর্যায়ে এসে গেছি আমরা, যেখানে একটা জিনিসই বাকি ছিল, 16 কলা পূর্ণ আজকে হয়ে গেছে। যে দিস ইজ, আমরা বলি না কনসিস্টেন্সি, বাংলাদেশ তো কনসিস্টেন্টলি ফেল করেছে ব্যাটে। আরেকটা কনসিস্টেন্ট সাইড, যে বোলাররা কতদিন একটা ডিপার্টমেন্ট কিভাবে একটা ম্যাচকে ধরে রাখবে প্রতিনিয়ত, তাদের কাজ তারা করতে সক্ষম হয়েছে, এবং তাদের কাজ করতে সক্ষম হওয়াতেই কিন্তু আমাদের ওই আশাটা, মানে প্রথম ইনিংসের পরে অনেকটা বেড়ে গেছিল, 115 রান যখন আফগানিস্তানকে আটকে রাখা গিয়েছিল, যে হ্যাঁ হয়তো বা 12.1 ওভারে সেটা করতে পারবো। কিন্তু জাস্ট দ্য ম্যানার, যেভাবে খেলোয়াড়রা খেলেছে, তাদের অ্যাপ্রোচ, তাদের শটস সিলেকশনের ব্যাপার, সব কিছুতেই ঘাটতি ছিল। এবং ওভারঅল আমার কাছে একটা ছন্ন ছাড়া একটা ভাব ব্যাটারদের মধ্যে। এটা এতগুলো ম্যাচ খেলার পরেও এই ধরনের একটা পরিস্থিতি হবে, হ্যাঁ সেখানে ইটস হার্ট ব্রেকিং, আন্ডারস্ট্যান্ডেবলি। কিছুটা উৎসাহ যোগান দিয়েছিল বোলাররা, কিন্তু স্ম্যাশড বাই দ্য ব্যাটার্স। সাহেব, অনেকেই বলছে, শুনছি যে আফগানিস্তান ট্রুলি ডিজার্ভিং উইনার। আলটিমেটলি যদি দেখে থাকেন, ক্রিকেটের চেতনার দিক থেকে যদি দেখি, বা গেম ওয়াইজ, স্কিল ওয়াইজও যদি দেখি, বাংলাদেশ ওয়ার নেভার ডিজার্ভিং, রাইট? বাস্তবতার নিরিখে অল দ্য টাইম, আমি অন্যান্য শোতে আগে বলেছি, প্রি শোগুলিতে, আফগানিস্তান ওয়ার দ্য ফেভারিটস। দে প্লেড দ্য বেটার গেম। তারা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়েছে, আগে নিউজিল্যান্ডকে হারিয়েছে, এবং তাদের খেলার ধরনটাই তো অন্যরকম। কত, জাস্ট ইমাজিন দ্য ট্রিমেন্ডাস প্রেশারে তারা ছিল আজকে। মাত্র 115 রান করে একটা ম্যাচ জিততে পারলে সেখানে তারা অস্ট্রেলিয়ার মতো দলকে এলিমিনেট করে দিচ্ছে। তারপরে অল্প পুঁজি নিয়ে যেভাবে তারা ম্যাচে ফিরে এসেছে, হ্যাটস অফ টু দেম। আমার মনে হয় ডেফিনেটলি ইট উড বি এ ট্র্যাজেডি যদি আফগানিস্তান হারতো, কারণ দে আর দ্য মোর ডিজার্ভিং এই দুই দলের মধ্যে, অ্যাবসলিউটলি রাইট। আমরা ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছিলাম শামীম ভাই, আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, একজন ক্রিকেট ফ্যানও যদি বলি। দোলা, বাংলাদেশের হারে তো আমরা সবাই কষ্ট পাই। অ্যাজ এ ক্রিকেট ফ্যান, আজকে বাংলাদেশের কিন্তু একটা সুযোগ ছিল, 12.1 ওভারে যদি আমরা এই টার্গেটটা চেস করতে পারতাম, আমরা সেমিফাইনালেও যেতে পারতাম। তো সেই জায়গা থেকে বাংলাদেশ যেভাবে ম্যাচটি হেরে গেল, এবং স্বপ্নভঙ্গই বলা চলে, অ্যাজ এ ক্রিকেটিং ফ্যান, বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসেবে কিভাবে দেখছেন এই হারটাকে? এটা অনেকটা তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো। আমার মনে হয় যে রিশাদকে না নামিয়ে যদি মাহমুদুল্লাহ রিয়াদকে আগে নামানো হতো, তাহলে ফলাফলটা ভালো হতে পারতো। রিশাদ মোস্ট প্রবাবলি পরেই নেমেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের, সাকিব 4-এ নেমেছিলেন। হয়তো অনেকে ওটা নিয়ে শামীম ভাই মনে হয় এই করছেন, বাট দ্যাটস আ ভ্যালিড পয়েন্ট, যে ওই জায়গাটাতে আপনার কি মত? দেয়ার अगेन আমার মনে হয় স্টিকিং টু, যখন 115 রানের টার্গেট, রাইট, you don't need to do anything out of the box. বেসিক ক্রিকেট খেলে যাওয়া দরকার। যার যেই অবস্থানে খেলে অভ্যাস আছে তাকে সেখানে রাখো। খুব চপ অ্যান্ড চেঞ্জ, আপ অ্যান্ড ডাউন ব্যাটিং অর্ডার করার প্রয়োজন নাই। ইটস জাস্ট দ্যাট সাকিব কিভাবে আউট হলো, ইটস রিডিকুলাস। মানে সাকিবের ক্লাসের খেলোয়াড়, বোলিংয়ের দিক থেকে ফিল্ডিং, সব কিছু মিলিয়ে আমরা আসল সাকিবকে অনেক দিন ধরেই খুঁজে বেড়াচ্ছি, এবং দু একবার মনে হচ্ছিল ওই 50+ রান করে একবার মনে হচ্ছিল যে maybe he's found his rhythm, he's found his form, but unfortunately দেখা যাচ্ছে যে সাকিবের সময়, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে যে মেবি ইটস টাইম, যে সে হয়তো বা আস্তে আস্তে অন্তত এই ফরম্যাট থেকে হয়তো সরে দাঁড়ানোর চিন্তা ভাবনা করবে। দেন এগেইন, ক্রিকেট খেলায় একজন যদি ডিলিজেন্স থাকে, যদি তার ওই ইচ্ছাটা থাকে, কারণ ট্যালেন্টের তো অভাব নাই, কিন্তু অ্যাপ্লিকেশনের অভাব আছে, ফোকাসের অভাব আছে, এবং সেই জিনিসটা কিন্তু বাংলাদেশে প্রায় সব ব্যাটারদের মধ্যেই দেখা যাচ্ছে। তহিদ হৃদয় মাঝখানে খুব উৎসাহ দিল আমাদের, এতদিনে আমরা একটা প্রপার T20 ব্যাটার পেলাম। লাস্ট 3 ইনিংস, লুক এট ইট, নো কনসিস্টেন্সি, আসছে যাচ্ছে।
শর্ট সিলেকশন, মেইনলি শর্ট সিলেকশন, উইকেটের নেচার দেখে, বলের গুণগত মান দেখে আমরা সবসময় বলি, তুমি আর অন এয়ার উই টক অ্যাবাউট ইট, কিন্তু এখানে একদম মনে হচ্ছে যে তারা ওই দিকে যাচ্ছে না, ওই চিন্তাই করছে না। প্রথম অবস্থায় আমি বুঝতে পারি যে একটা দূরে একটা সম্ভাবনা ছিল যে 12.1 ওভারে করা, সেখানে একটু তড়িঘড়ি করার একটা কারণ ছিল, কিন্তু পরবর্তীতে যখন ওই জিনিসটা you couldn't do it, next target was win the match, and winning the match with 115 target should have been done quite easily. সেই জায়গায় আমরা হেরে গেলাম। এর চেয়ে নেগেটিভ জিনিস বাংলাদেশের ক্রিকেটের কিন্তু নাই। এই বিশ্বকাপটা প্রথম অবস্থা থেকেই আমরা একটু নাজুক অবস্থায় ছিলাম, একেবারে আজকে সবকিছু শেষ করে দিয়েছে। দোলা, আপনার কাছে আবার একটু আসতে চাই, সঙ্গীত শিল্পী হিসাবে নিশ্চয়ই প্র্যাকটিস করেন, আপনাদের কোনো কনসার্ট বা গানের কোনো ভয়েস দেওয়ার আগে বাসায় অনেক প্র্যাকটিস থাকে আপনাদের। অ্যাজ আ ফ্যান, ক্রিকেট ফ্যান, আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটারদের প্র্যাকটিসের কোনো ঘাটতি থাকে বা তাদের প্রিপারেশন ওয়াইজ কি কোনো ল্যাকিং থাকতে পারে বা এরকম কি কোনো কিছু হতে পারে? যেহেতু আর্টিস্ট আপনি, প্র্যাকটিসের ঘাটতি অবশ্যই আছে, তারপরেও তারা যতটুকুই প্র্যাকটিস করে, একটা প্রিপারেশন নেয় ম্যাচের আগে, তো আমার মনে হয় যে অনেক সময় এক্সাইটমেন্টের কারণে কনফিডেন্স লেভেলটা একটু পড়ে যায়, তো যেটার জন্য আসলে আমরা সমস্ত বাঙালি হতাশ হয়ে যাই। কারণ পাস্টে তারা কিন্তু এমন এমন কিছু জয় আমাদেরকে দিয়েছে যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল, তো সেখান থেকে কিন্তু বাংলাদেশ টিমের প্রতি আমাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে অনেক সময় দেখা যায় যে উইক টিম থাকলেও আমরা খুব নিশ্চিন্তে থাকি যে না, বাংলাদেশ তো খুব ভালো খেলে, আজকে ডেফিনেটলি আমরা জিতবো, কিন্তু ওই যে ওভার এক্সাইটমেন্ট এবং আমার মনে হয় যে কনফিডেন্স লেভেলটাও অনেক সময় ওভার হয়ে যায়, যে কারণে অনেক সময় যে মানে এক বলে 4 মেরে জিততে গিয়ে দেখা যায় যে 3টা বলই শেষ করে ফেলে এবং মানে খেলাটাই নষ্ট হয়ে যায়। রাইট। শামীম ভাই, নাজমুল হোসেন শান্ত স্কিপার আমাদের, তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন ম্যাচ শেষে এবং তিনি ব্যাটারদের তরফ থেকে ক্ষমা চেয়েছেন যে তাদের এই ভুলটার জন্য যে বোলাররা কাজ করে দিল, ব্যাটারদের কাছ থেকে তার সেই আশানুরূপ এক্সপেকটেশন অনুযায়ী সে পারফরমেন্সটা পাননি। কোয়েশ্চেন আছে, শান্ত বললেন যে 3 উইকেট পড়ার পর চেঞ্জ অফ প্ল্যান হয়েছে, 3 উইকেট পড়েছিল 6ষ্ঠ ওভারে বা 5ম ওভারে, 1 ওভারে 2টো উইকেট নিল নাভিনুল হক তারপরে, বাট আমাদের ইকুয়েশন 12.1 ওভার পর্যন্ত ছিল যে 116 করলে আমরা সেমিফাইনাল যাব। আমরা ওখান থেকেও এই গাটসটা আমরা দেখাতে পারলাম না যে উই শুড গো ফর দ্য কোয়ালিফিকেশন, রাদার উই গো ফর সেফ ক্রিকেট। কিভাবে গাটস দেখাবে? ইউ শুড হ্যাভ, পাথেও থাকতে হবে, সেটা ব্যবহার করে। অল দ্য ম্যাচেস বিফোর এ রান করে তো আর 5 জন করে না, ও রান করে তো আর 5 জন করে না, দ্যাট হ্যাজ বিন দ্য সিনারিও একেবারে প্রথম অবস্থা থেকে। শান্ত 2টা 40 করলো, আশা জাগা প্রথম দিকে তহিদ হৃদয় কিছু করলো, এখন একেবারে মলিন হয়ে গেছে। মাহমুদুল্লাহ মাঝখানে 2-1টা ভালো স্কোর করলো, এখন শেষে স্ট্রাগল করছে, কনসিস্টেন্সির অভাব। তো ওই যে 6 ওভারের ডিসিশনটা নাও, বাকি 6 ওভার থাকতেই যে আমরা উইল নট গো ফর দ্য সেফার অপশন ইজ উইন দ্য ম্যাচ, সেই সেফার অপশনে তো হলো না, কারণ এলোমেলো শট সিলেকশন। এগুলি যদি খুব বারবার করে দেখা যায়, জাস্ট একটু যদি দেখি তাওহিদ হৃদয়ের এবং মাহমুদুল্লাহ রিয়াদের ওই সময়ের সিচুয়েশনটা, ইনটেন্টটা যদি কথা হচ্ছিল, আশিদকে চার্জ করাচ্ছে, নূরকে চার্জ করাটা আর একটু বেটার সেফার অপশন হতো। আমার তো মনে হয় যে নূর সম্বন্ধে আমাদের ব্যাটারদের ধারণা আরো কম। রাশিদ খানকে তো কিছু কিছু খেলে তারা অভ্যস্ত আছে, অর্থোডক্স লেগি, গুগলি টুগলি মারে, ফ্লিপার, কিন্তু নূর আহমেদ লেফট আর্ম যখন আসে তখন 2টা প্রবলেম হয়। সো সেখানে আমার মনে হয় বোথ দ্য স্পিনার্স, আমরা একসময় বাংলাদেশের ব্যাটারদের বলতো যে দে সো গুড অ্যাট প্লেইং স্পিন, এইটা সেটা, এখন তো মনে হয় উল্টোটা হচ্ছে, দে ওয়ান্ট দ্য বল টু কাম অন টু দ্য ব্যাট, যেন জোরে মারতে পারে। শর্ট সিলেকশনস অ্যাট্রোশাস, সেই জায়গা থেকে আমাদের, সেই কারণে আমরা আমাদের এই অবস্থা। শামীম ভাই, মনটন তো খারাপ হয়ে গেল, এখন দোলা আমাদের সাথে আছেন, যদি আমাদের একটু গান টান গিয়ে মনটা একটু চেয়ার আপ করে, কারণ সকাল থেকেই মনটা খারাপ। শামীম ভাই, সেই সকাল 6টায় উঠেছি বাংলাদেশের খেলা দেখার জন্য, আপনিও রাত করে ঘুমিয়েছেন, আমিও ঘুমিয়েছি। দোলা, আমাদের একটু যদি প্লিজ আপনার যে কোনো একটা গান শুনিয়ে আমাদেরকে এবং দর্শকদেরকে যদি একটু অনুপ্রাণিত করা যায়, জানি আজকে মন খারাপের দিন। হ্যাঁ, তা অবশ্যই, কারণ গান আসলে এমন একটা জিনিস, এটা মন ভালো করেও দেয়, আবার অনেক সময় যদি কেউ চায় আমি মন খারাপ করতে চাই, এমন কোনো গানও আমি শুনতে চাই, আমি অবশ্যই ভালো কোনো গানই গাইবো যেন মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ।
যদি যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ওহো টিপ টিপ বৃষ্টি। এলে যদি কেন যদি যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি। এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসায়, এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসা, তুমি কাছে নাই। ওয়াও, এই যদি কেন যদি থ্যাংক ইউ। আরো অনেক গান শুনবো আপনার কাছ থেকে, তবে সময় হলো দর্শক বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপের ছোট্ট একটি বিরতির। ফিরছি খুব শীঘ্রই। ওয়েলকাম ব্যাক টু বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই জোমন ইলেকট্রনিক্স, এসএসআইএম স্টিল ও এডিএন টেলিকম। আমার সাথে রয়েছেন শামীম আশরাফ চৌধুরী এবং সঙ্গীত শিল্পী দোলা। শামীম ভাই, ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি আরও কিছু। আমরা বলছিলাম যে দুই দলের ড্রেসিং রুমের পার্থক্যর কথা আপনি বলছিলেন, এবং যদি লক্ষ্য করা যায় তো ম্যাচের চলাকালীন সময় আফগানিস্তান দলের ড্রেসিং রুমে তাদের যে ইমোশনাল যে একটা আউটবাস্ট, প্রত্যেকটা উইকেটের সাথে সাথে আমরা গুরবাজকে দেখেছি প্রায় চোখে পানি, তাদের হেড কোচ জনাথন ট্রট একদম বাউন্ডারি লাইনে এসে পারলে নিজে নেমে যায় মাঠে। শুধু তাই না, তাদের রিয়াকশনগুলো প্রতিনিয়ত, তাদের রিয়াকশনগুলো কি ডেসপারেটলি তারা চাচ্ছিল, কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ইমোশনস। বাংলাদেশের প্লেয়ারদের ইমোশন, অনেকে একজন দুজনকে দেখা গেছে ঠ্যাং উঁচা করে রিল্যাক্স মোডে আছে যখন বাংলাদেশ পরাজয়ের দিকে যাচ্ছে। জাস্ট দ্য হোল বডি ল্যাঙ্গুয়েজ, এই যে ফোকাসটার কথা আমরা বারবার যেটা বলি, যে কমিটমেন্টের কথা। অনেকে বলে প্লেয়াররা কি ইচ্ছা করে কোনো ম্যাচ হারতে চায়, মানি সেটা, ইচ্ছা করে হয়তো হারতে চায় না, কিন্তু ইচ্ছা করে কতটা জিততে চায় সেটার একটা ব্যাপার আছে, যে হাউ সিরিয়াসলি আর ইউ টেকিং দিস, যেটা আফগানিস্তানের দলের তাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখিয়েছে অল থ্রু। অস্ট্রেলিয়াকে হারানোর দলকে, তারপরে আমি যেটা বারবার বলছি 115 they were the backs to the wall. Backs to the wall থেকে একটা ফাইট করা is very difficult. একটা নর্মাল একটা ম্যাচে যে পরিস্থিতি হতো সেই তুলনায় তারা অন দ্য ব্যাক ফুট, সেই জায়গা থেকে বেরিয়ে এসে অন্য দলকে চাপে ফেলে তারপরে জয়লাভ করা, মাল্টিপল পারপাস এটা সার্ভ করেছে। তাদের সেমিফাইনাল তো নিয়েছে, কিন্তু তাদের ওয়ার্ল্ড ওয়াইড যে তাদের রেসপেক্ট তাদের দলের জন্য এটা তুমুলভাবে বেড়ে গেছে। they'll be সরি টু সে, অনেক সময় দেখা যাবে যদি অপশন দেওয়া হয় কোনো দল বাইল্যাটারাল সিরিজ খেলবে, আফগানিস্তানের সঙ্গে খেলবে না বাংলাদেশের সঙ্গে খেলবে, আজকাল কিন্তু বাংলাদেশের জায়গায় আফগানিস্তানকে চুজ করে ফেলতে পারে। তো দিস আর নেগেটিভ সাইন্স। বাংলাদেশের জন্য আমাদের মনে প্রাণে এতটা পছন্দের একটা খেলা, এবং উই হ্যাভ হ্যাড সাকসেস, কিন্তু সেই জায়গায় রশিদ খান হোয়াট হি ওয়াজ ডুইং, জনাথন ট্রটের সঙ্গে কথা বলছিল, অন্যান্য বোলিং কোচ তার সঙ্গে কথা বলছিল দূরের থেকে ইশারা করে। সো ভাই, এটা তো ওয়ান্স ইন আ লাইফ টাইম। আপনি জাস্ট একটা ম্যাচ জিতলে সুপার এইটে আপনি সেমিফাইনাল চলে যাবেন, 12.1 ওভারে 116 রান, মানে 10-এরও নিচে আপনার রান রেট। ওই ম্যাচেও যদি আমরা এই সুযোগটা না গ্রহণ করতে পারি, আমরা তাহলে কবে আমরা ওয়ার্ল্ড স্টেজে? একেবারে হার্ডটা আমি মানতে পারি না, কিন্তু ওই টার্গেটটা ওয়াজন্ট ইজিয়েস্ট। আফগানিস্তান 115-তে থেমে গিয়েছিল, বারবার বৃষ্টি বাদ সাধছিল, একটা ন্যাচারাল রিদম বা মোমেন্টামে যখন দুজন প্লেয়ার আসছে তারপরে আবার বৃষ্টি বিঘ্নিত হওয়াতে আবার ইউ হ্যাভ টু রিফোকাস অ্যান্ড রিস্টার্ট। তো ওই 12.1 করাটা আমি তাদেরকে ব্লেম করছি না, যে
চেষ্টা করেছিল, পারেনি, কিন্তু ম্যাচ জেতাটা উচিত ছিল এই পরিস্থিতিতে। দোলা, কি মনে হয় বাংলাদেশের কি এখন এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে কি করা উচিত, বা আপনার কি মনে হয় বাংলাদেশ ওভারকাম করতে পারবে এই হারের যে বৃত্ত থেকে আমরা বের হতে পারছি না, বা বড় স্টেজে গিয়ে কি করলে আমাদের ইমপ্রুভ হবে? ভাইয়া যেটা বলেছে যে আমরা হারলেও আছি, জিতলেও আছি, এই ব্যাপারটা তাদের মাথায় ঢুকে গেছে, যে কারণে তারা আসলে চেষ্টাটা করছে না যে আমাদেরকে খুব হার্ডলি ট্রাই করতে হবে। তো মানুষ যদি মন থেকে কোনো কিছু চায় এবং দিনরাত সেটার জন্য পরিশ্রম করে, তাহলে সেটা সে কোনো না কোনো একটা সময় কিন্তু অর্জন করতে পারে। কিন্তু বাংলাদেশ ডে বাই ডে খুব বেশি মানে ডিমোশনের দিকে যাচ্ছে এবং আমরা হতাশ হয়ে যাচ্ছি। তাদেরকে আমাদের জনগণের উচিত যে আমাদের ক্ষোভটাকে একটু সেভাবে প্রকাশ করা যে আসলে আমরা নিতে পারছি না, কারণ আমরা বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। বাংলাদেশকে চেনে না এখন বিশ্বের বাইরে এরকম কোনো কান্ট্রি নাই যতটুকু জানি। বাংলাদেশ অনেক দিক থেকে এগিয়ে গেছে, ডিজিটাল হয়েছে, ক্রিকেটের দিক থেকেও বাংলাদেশ অনেক বেশি পরিচিতি লাভ করেছে। কিন্তু যেটা দিয়ে পরিচিতি লাভ করেছে, এখন যদি সেই খেলার যে ধারাবাহিকতা এটাই যদি ধরে না রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের আসলে কোনো মানেই হয় না। কারণ আমাদের দেশে মাহমুদুল্লাহ রিয়াদের মতো এত ভালো একজন ক্রিকেটার আছেন, সাকিব আল হাসানের মতো একজন আছেন, হ্যাঁ, এত ভালো ভালো ক্রিকেটার আছেন, তারা তাহলে করছে কি? তাদের চেষ্টা আর শুধু একজন দুইজন করলেই হবে না, সবাই মিলেই কিন্তু একটা টিম। আমরা কিন্তু স্পেসিফিক্যালি একজনের নামই সবসময় বলি বা দুইজনের নাম বলি, বাট আসলে তারা তো মানে পথ প্রদর্শক, কিন্তু তারা কিন্তু সবার সহযোগিতা নিয়ে মাঠে খেলে। সো সবাই যে যেটাই করুক, পেস বল করুক, যে যাই করুক না কেন, সবাইকে সবার কাজের প্রতি খুব বেশি অ্যালার্ট থাকতে হবে, সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। এবং ওই যে বললাম ওভার কনফিডেন্স এবং ওভার এক্সাইটমেন্টটা, এটা এত বেশি গুরুত্ব দেওয়া যাবে না। আমি দোলার মধ্যে একদম মানে আহত একজন যে ফ্যান যেভাবে বলতে পারে আর কিভাবে কষ্টটা তার এক্সপ্রেস করবে, এটার একটা কথা আছে। আমি যতবার স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছি ভাইয়া, আমি কখনোই মানে বাংলাদেশ জিতে আমি যে হাসি খুশি ভাবে বাড়ি ফিরবো সেটা হয়নি, সেটা একদমই হয়নি। বরঞ্চ দেখা যায় যে আমি সবসময় জার্সি পরে যাওয়ার চেষ্টা করি ক্রিকেট খেলা দেখতে যাই। যখন যে খেলা দেখতে এসেছি, আচ্ছা ওদেরকে সাপোর্ট হিসেবে একটু জার্সি পরে যাই, তো তখন না দেখি যে পরে যখন আমি হেরে যাই, যখন আসি, তখন জনসাধারণ মানে আমি যে গাড়িতে জাস্ট উঠবো ওইটুকু সময়ের মধ্যেও জনসাধারণ যখন বাংলাদেশের জার্সি পরে আমাকে দেখে, তখন তারা সেই লেভেলে টিচ করে, ট্রল করে, কিন্তু আমি খুব কষ্ট পাই। আমি অ্যাজ এ আর্টিস্ট আমি সবসময় চেষ্টা করি যে আমার সাধ্যে থাকলেই আমি টিকিট কালেক্ট করার চেষ্টা করি এবং আমি গ্যালারিতে গিয়ে খেলা দেখি, কিন্তু আমি এখনো পর্যন্ত সাকসেস হতে পারিনি। রাইট। শাহিম ভাই, ট্রলের কথা হচ্ছিল, অনেকে তো এমনও ট্রল করছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বাদ করে দিয়েছে, কিভাবে নিজেরা হেরে, মানে এটাও দেখছি হয়েছে। ঘটনা তো ওইভাবেই ঘটেছে। মাস অস্ট্রেলিয়া ক্যাপ্টেন পোস্ট ম্যাচে বলেছিল গো বাংলাদেশ, গো বাংলাদেশ, গো বাংলাদেশ, বলে কিন্তু ও চাচ্ছিল যে আফগানিস্তানকে হারাক, এবং এমন ভাবে হারাক যেন বাংলাদেশ আবার না বের হয়ে যায়। কোনোটাই ঘটেনি দুর্ভাগ্যবশত, বাট you cannot take the credit away from Afghanistan. Absolutely top class. এরকম সিনারিও, এরকম সিচুয়েশনে তারা খেলেছে। ওই যে ওভার কনফিডেন্সের কথা বলছিল, ওভার কনফিডেন্স ইজ দ্য ওয়ার্স্ট থিং ইউ ক্যান হ্যাভ অ্যাজ এ প্লেয়ার। ইউ ক্যানট ডিমিন, কোনো দলকে বা কোনো গ্রুপ অফ পিপলকে ছোট করে দেখার অবকাশ নাই, বিশেষ করে ক্রিকেটে, বিশেষ করে 2020 ফরম্যাটে। আমি যদি মনে করি যে আমি হামারি খেলি বা করি, তাহলে কিন্তু এই দশাই হতে হয়। এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে মানসিক চিন্তা ভাবনা অ্যান্ড অ্যাডজাস্টিং টু দ্য সিচুয়েশন, যেরকম বললাম একটু আগে বললাম যে ব্যাকস টু দ্য বল 115 রান করে, সেই জায়গা থেকে কি করণীয় আছে আফগানিস্তানের, সেটা তারা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন থেকে আরো এগিয়ে যাবে কি উল্টো পেছনের দিকে গেল। দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি। আমার দুঃখ লাগে, বাট দেশে ফেরার পরে আই থিঙ্ক সিরিয়াসলি তাদেরকে একটু সবসময় জবাবদিহিতা করা হয় না। আই ফিল যে আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে হবে, আমরা পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুত নিব, এইসব কথা না। একদম পুঙ্খানুপুঙ্খ রূপে তাদের প্রবলেমগুলি কী হয়েছিল, কেন এত বাজে খেলেছিল, ব্যাটারদের কী অসুবিধা, এইগুলো নিয়ে না কাজ করলে এই ধরনের পীড়া আমাদের দিতেই থাকবে আমাদের দল। রাইট শাহিম ভাই, আমরা এই ব্যাপার নিয়ে আমাদের লাস্ট পার্টে আরো ডিটেইলে আলোচনা করব। এখন আমরা ব্রেকে যাওয়ার আগে আবার যদি দোলার কাছ থেকে একটি গান শুনতে পারতাম শাহিম ভাই, আবার উই ক্যান চিয়ার আপ। এবার কি গান শোনাবেন দোলা? এবার
এবার আমার নিজের একটি মৌলিক গান শোনাচ্ছি। ওকে। এবার রোজার ঈদে রিলিজ হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে এবং আমার লেখা ও সুরে। ও নাইস নাইস নাইস, প্লিজ। ভালোবাসা কখন হৃদয়ে উকি দিয়ে যায়, চেনা অচেনা কেউ এসে মনে ধরা দেয়, অজানা বেগের ছোঁয়ায় মনে দেখা দেয়, ভালোবেসে মন যে তাই হারিয়ে যায়। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। বলেছিলে আমি তোমার, বলেছিলে শুধুই তোমার, তুমি সারা জীবন রবে আমার। সবই ছিল মিথ্যে বেকার, আমি ছিলাম শুধুই আমার। কেন মিথ্যে আশ্বাস দিলে আমায়, আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। গানটা কিন্তু কারা গাচ্ছে এখন জানো? আমিও গাচ্ছি শামীম ভাই মনে মনে। ক্রিকেট সাপোর্টার এত ভালোবেসে এখন নিঃস্ব হয়ে গেছে। রাইট দর্শক, সময় হলো বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে আরও একটি ছোট্ট বিরতির। ফিরছি খুব শীঘ্রই। ওয়েলকাম ব্যাক এগেন টু বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে। আমার সাথে রয়েছেন শামীম ভাই এবং দোলা। শামীম ভাই, বাংলাদেশের ভরাডুবি তো বলতে পারি আমি, নাকি এটা আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ? ব্রিলিয়েন্ট পয়েন্ট। অনেকে বলবে সুপার 8 উঠেছে, আগের গুলো তো পারে নাই, বোধহয় একবার উঠেছিল। 3টা ম্যাচ জিতেছি আমরা গ্রুপ স্টেজে। 3টা ম্যাচ জিতেছে। আমার আরেকটা শোতে বলছিল 3টা ম্যাচ হেরেছি, 3টা ম্যাচ জিতেছি, 50-50। তাহলে তো বলা যায় সাকসেস রেট ইজ নট দ্যাট ব্যাড। বাট ইমাজিন দ্য ম্যানার ইন উইচ উই ওয়ান দ্য ম্যাচেস। আর আমাদের নন পারফরমেন্স, হালকাভাবে আমরা আলাপ করছি, কিন্তু সিরিয়াসলি চিন্তা করলে এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অশনি সংকেত। কারণ এসব সিচুয়েশনাল এক একটা রেজাল্টের ব্যাপার আছে, যে ওই কন্ডিশনে আমরা কি করতে যাচ্ছি, ওই কন্ডিশনে কি করতে পারিনি, সেইগুলি অ্যাসেস করতে হবে। ইজি উইন্স হয়ে গেলে এগুলি নোটিসেবল হয় না। ব্যাকস টু দ্য বল থেকে বের হয়ে আসার আন্ডার প্রেসার কিভাবে হয়, হ্যাঁ, শোজ ইউর ক্যারেক্টার, ইউর রেজিলিয়েন্স, যে আমি কত দূর মনোনিবেশ করছি, কত দূর জান প্রাণ দেখেছি। এই জান প্রাণ দিয়ে খেলা সেই 1997 আইসিসি ট্রফিতে যেরকম দেখেছিলাম বাংলাদেশের খেলোয়াড়দের, সেই জিনিসটা নতুনভাবে আমি নেপালের দলে দেখেছি, আফগানিস্তানে তো বোঝাই যাচ্ছে আজকে ইমোশনস গুলো দেখে। ওইটা যেন কেন হারিয়ে গেছে। মেবি দে আর বিকামিং ভেরি কমফোর্টেবল, সব কিছু দিক থেকে পেয়ে যাচ্ছে উইদাউট টু মাচ এফর্ট, কিন্তু তাদের এট দ্য এন্ড অফ দ্য ডে মনে রাখতে হবে দে আর প্রফেশনালস, দে প্রফেশনাল ক্রিকেটার, এন্ড দ্য প্রফেশনাল ইজ টু প্লে গুড ক্রিকেট। এখানে একজন চাকরিতে ভালো না করলে তার প্রমোশন হবে, তার এক্সট্রা টাকা পাবে, বেশি খারাপ করলে তাকে তো চাকরি থেকে বিতাড়িত করবে। সো ক্রিকেটার্স চিন্তা করা উচিত, এটা আমার প্রফেশন, আমি আমার বেস্ট এফর্টটা প্রফেশনে দিব। দায়সারাভাবে খেলে গেলে আমাদের এই দুর্গতি চলতেই থাকবে। ছোট্ট করে একটা কোয়েশ্চেন, আমার এটা পার্সোনাল কোয়েশ্চেন। অনেকেই বলছে যে বোর্ড থেকে অনেক কিছু দেয়া হয় না, বোর্ড থেকে অনেক ল্যাকিংস রয়েছে, এর জন্য আমাদের প্লেয়াররা প্রপার ওই ইগুলো পাচ্ছে না দেখে পারফরমেন্স আপ টু দ্য মার্ক হচ্ছে না। আমি যদি জিজ্ঞেস করি আফগানিস্তান টিমের কি আছে, আফগানিস্তান দেশটার কি আছে যে তারা এত ভালো পারফর্ম করছে? প্রথমে যাই বোর্ড থেকে দেওয়া হয় না কথাটা, আমার তো মনে হচ্ছে বোর্ড থেকে বেশি দিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে কি, হয়তো ইনফ্রাস্ট্রাকচারালি কিছু উইকনেস আছে কম্পেয়ার টু দ্য বিগার টিমস, কিন্তু টাকা পয়সার দিক থেকে, সাপোর্টের দিক থেকে, কোচিংয়ের দিক থেকে বোর্ড তো যথার্থ দিচ্ছে। অ্যান্ড নাও টু ইয়োর সেকেন্ড পয়েন্ট, আফগানিস্তানের কি আছে? একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, রেগুলার ক্রিকেট হয় নাই, ফার্স্ট ক্লাস ক্রিকেট নাই, তারা দেশের বাইরে নয়ডা অথবা ইউএইতে তাদের হোম গ্রাউন্ড, তাদের নিজের দেশে
ফেরার সেফটি নাই, তাদের মহিলা ক্রিকেট বন্ধ করে দিয়েছে তালিবানরা। সেই জায়গা থেকে যদি তারা ইন্ডিভিজুয়াল এফোর্টের মাধ্যমে জ্বলে ওঠে, তাহলে আমাদের এদের সম্বন্ধে কতটুকু বলার আছে। ব্যাপারটা কি গরিব বাবার ছেলে আর ধনী বাবার ছেলে এরকম নাকি কিছু? আফগানিস্তান গরিব বাবার ছেলে, আমরা একটু ধনী বাবার ছেলে। এটা আসলে অনেকটা এরকমই। অনেক বাবা মা আছেন তার সন্তানকে অনেক টিচার দিয়ে পড়াশোনা করায়, কিন্তু আসলে সন্তানই পড়াশোনা করতে চায় না, ও অনেক কিছু ইজিলি পেয়ে যায় বলে আগ্রহ হারিয়ে ফেলে। আর অনেক বাবা রিক্সা চালিয়েও তার সন্তানকে মেডিকেলে চান্স পাওয়ায়। সো এখানে আমি বলবো যে আমার কাছে যতটুকুই অ্যাবিলিটি আছে এবং আমি যতটুকু সুযোগ পাচ্ছি, আমি আসলে গা ছাড়া না দিয়ে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের অনেক বেশি স্ট্রং হতে হবে। এবং মানে আমি তো পারি, আমি তো হবেই, আমি পারি, বাট আমি যে স্বাধীনতাটা অর্জন মানে রক্ষা করেছি, সেটা অর্জন মানে করে আবার ওটা ধরে রাখা, এটা ডে বাই ডে এটাকে রক্ষা করা এবং লালন পালন করা, এটা হচ্ছে আমাদের ক্রিকেটারদের দায়িত্ব। রাইট দোলা, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি দর্শকদের কাছে, শাহিম ভাই আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। দর্শকদের কাছে বিদায় নিয়ে দোলার গান শুনতে শুনতে আমরা মন খারাপের দেশে ভেলায় চড়ে বাসায় ফিরে চলে যাব। এর আগে আমি দর্শকদের কাছে একটু বিদায় নিই। থ্যাংক ইউ ভেরি মাচ টু বোথ অফ ইউ। দর্শক, আমাদের ভালো লাগে না বাংলাদেশ দল ভালো খেললে? আমাদেরও কষ্ট হয়, প্লেয়ারদেরকে নিয়ে স্ল্যাম করতে আমাদেরও কষ্ট লাগে। আমাদের এক্সপেকটেশন অনেক হাই এবং আমরা আশা করব বাংলাদেশ দল যাতে ভবিষ্যতে আমাদের এক্সপেকটেশনটা মিট আপ করতে পারে। এই আশা রেখে আমি মাজারুদ্দিন আজকের মতো বিদায় নিচ্ছি। বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে। এখন অফ টু দোলা ফর আ সং অ্যান্ড দেন উই উইল অফ ফর আ হোম। হ্যাঁ, এখন যে গানটি গাইছি এটা একদমই বাংলাদেশকে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য, যে তারা আমাদেরকে হতাশ করেছে, কিন্তু আমাদের অনেক ধৈর্য আছে আরো, আমরা এখনো অতটাও হতাশ হইনি, আমরা তাদের দিকেই মুখ তুলে তাকিয়ে আছি যে ইন ফিউচারে বাংলাদেশ অনেক ভালো করবে। সো বাংলাদেশকে ডেডিকেট করে এখন একটি গাইছি গান। শিওর শিওর, প্লিজ। বুক ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে চলো, কোটি প্রাণে প্রাণ মিলিয়ে এগিয়ে চলো, বুক ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে চলো, কোটি প্রাণে প্রাণ মিলিয়ে এগিয়ে চলো, লাল সবুজের শক্তি নিয়ে বিজয় নিশান উড়িয়ে দিয়ে বজ্রকণ্ঠে আজকে সবাই আওয়াজ তোলো, খেলবে ওরা জিতবে দেশ, আমরাই তো বাংলাদেশ, খেলবে ওরা জিতবে দেশ, আমরাই তো বাংলাদেশ, আজ লক্ষ্য জয়ের প্রত্যয়ে এগিয়ে চলো, আজ স্বপ্ন জয়ের দুয়ারে এগিয়ে চলো, লাল সবুজের শক্তি নিয়ে বিজয় নিশান উড়িয়ে দিয়ে বজ্রকণ্ঠে আজকে সবাই আওয়াজ তোলো, এই খেলবে ওরা জিতবে দেশ, আমরাই তো বাংলাদেশ, খেলবে ওরা জিতবে দেশ, আমরাই তো বাংলাদেশ, খেলবে ওরা জিতবে দেশ, আমরাই তো বাংলাদেশ, খেলবে ওরা জিতবে দেশ, জিতবে দেশ, জিতবে দেশ, আমরাই তো বাংলাদেশ। থ্যাংক ইউ।